আচ্ছা, আমরা তো কালকে দেখছি তাই না সফটওয়্যারটা? এই সফটওয়্যারটা কোথায় কি আছে আমি একটু বলি, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, ওপেন করার পরে যে অপশন আসছে, এই বাম সাইডে যে এটা বারটা আছে না, এটাকে বলে টুলস বার। হ্যাঁ, এখানে এটা এইভাবে বের করে রাখা যায়, ঠিক আছে। আবার যদি কোনো রকম ভাবে মনে হয় যে এটা বের হয়ে আছে, মানে ঝামেলা করতেছে জিনিসটা, তো এটা এখানে ধরলে আবার অটোমেটিক এখানে একটা ব্লু কালার চিহ্ন আসছে না, এখানে ড্র্যাগ করে, মানে মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে চেপে ধরলেই একটা ব্লু কালার আসবে, যখন তখন ছেড়ে দিলে ওইটা আবার এর সাথে পিন হয়ে যায়, ঠিক আছে। এখানে একটা অ্যারো কি আছে দেখছেন, অ্যারো চিহ্ন, এই অ্যারোতে ক্লিক করলে টুলস গুলো সব এক লাইনে দেখাবে। আর যদি অ্যারোতে আমার সাথে সাথে দুই একজন প্র্যাকটিস করে দেখেন, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, অ্যারো গুলো দেখাইলে ওইটা আর কি, মানে টুলস বার গুলো লম্বা ভাবেও দেখা যায়, অনেকের সুবিধার্থে এটা কাজে, ঠিক আছে। আচ্ছা, এরপরে উপরে যেগুলো আছে এইগুলোর বলে মেনু বার, ঠিক আছে। দেখেন মেনুতে আছে ফাইল মেনু, এডিট অপশন, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, তাই না। ইলাস্ট্রেটর তো তাই থাকে, তাই না। এই ফটোশপ আরো সহজ ইলাস্ট্রেটর থেকে, ভালো করে দেখেন। আচ্ছা, এ বাদেও এই যে পাশে যেগুলো, এগুলোর বলে প্যানেল, বিভিন্ন রকম। এটা হচ্ছে লেয়ার প্যানেল। ফটোশপে হচ্ছে লেয়ার অনুযায়ী কাজ করে। লেয়ার মানে বুঝেন স্তর। সাপোজ কালার দিলাম একটা স্তরে, টেক্সট লিখলাম একটা স্তরে, মানে আলাদা আলাদা স্তর, ওগুলো আমি করলে আপনি বুঝতে পারবেন। এই প্যানেলগুলো আবার বাইরে টেনে ড্র্যাগ করে বাইরে টেনে রাখা যায়, এই যে। আবার এইগুলো টান দিয়ে এখানে নিয়ে ধরলেও এই যখন ব্লু কালার হয়ে যাবে তখন ছেড়ে দিলে আবার ওর সাথে পিন হয়ে যাবে, এই যে। এইগুলাও প্যানেল, ঠিক আছে। প্যানেলগুলো হাইড করা আছে, এটা হচ্ছে হিস্টোরি প্যানেল। এই সকল প্যানেলগুলা এই উইন্ডোর ভিতরে থাকে। নতুন কোনো প্যানেল দরকার হলে আমরা কাজের ক্ষেত্রে যখন নতুন কোনো প্যানেল নিব, তখন এখান থেকে ক্লিক করলে, সাপোজ ব্রাশ প্যানেল ক্লিক করলে ব্রাশ প্যানেল ওপেন হবে। আমি সব প্যানেলগুলো কাজে দেখাবো। আমার কথা শোনা যাচ্ছে পিছন থেকে? আচ্ছা, আর এই যে এইটা কি বললাম আমি, বলেন তো? মেনু বারের নিচে একটা অপশন আছে দেখেন, এই যে অটো সিলেক্ট, শো ট্রান্সফর্ম, এই যে অপশনটা, এইটা হচ্ছে দেখেন, এটা কিন্তু এক একটা যখন এক একটা মানে টুলস সিলেক্ট করতেছি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে বলে সাব মেনু, মানে এক একটা টুলের সাব মেনু। হ্যাঁ, এটা হচ্ছে মেনু আর এটা হচ্ছে সাব মেনু, ঠিক আছে, বা অপশনও বলা হয়। আর এখানে হচ্ছে এটা হলো টুলস। তাহলে মোটামুটি ইন্টারফেস সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা পাওয়া গেছে, তাই না? আচ্ছা, এটা আরেকটু মানে আপনাদের ওখানে দেখা গেছে এখানে একটা বাটন আছে, হচ্ছে এখানে একটা অপশন আছে দেখেন, হ্যাঁ 3D অপশন, এসেনশিয়াল অপশন আছে। এখানে আসতেছে না, কারণ কি জানেন? মানে কি, আমার এই যে যখন আমি প্রজেক্টরে এটা কানেক্ট করছি তখন স্ক্রিন চেপে আসছে। আর এই সফটওয়্যারটা এমন ভাবে তৈরি করা যে ছোট স্ক্রিনে একরকম দেখা যাবে, বড় স্ক্রিনে, যেমন ওয়েবসাইট কম্পিউটারে একরকম দেখা যায়, মোবাইলে একরকম দেখা যায়, ওটা বলে রেসপন্সিভ। এটা হচ্ছে রেসপন্সিভ হয়ে গেছে, এই কারণে ওই অপশনটা আসতেছে না। কিন্তু দেখা গেছে আপনাদের ওখানে কিন্তু ওই অপশনটা আছে। ওইটাই ক্লিক করলে কি হয়, যারা 3D নিয়ে কাজ করে 3D তে ক্লিক করলে 3D যেসব টুলস মেনু টেনু আছে ওইগুলো চলে আসে। যারা হচ্ছে পেইন্ট নিয়ে কাজ করে তাদের পেইন্ট ক্লিক করলে, মানে কি, এই সফটওয়্যারটা এক একটা ডিজাইনার এক এক পারপাসে ইউজ করে। যেমন সবাই কিন্তু সব নিয়ে কাজ করে না, বাইরের দেশে ওরা এক একজন দেখবেন এক এক বিষয়ে এক্সপার্ট হয়। যেমন ফটোশপের এই গ্রাফিক্স ডিজাইনে কাজ করবে একজন, দেখা গেছে যে খুব সুন্দর কার্টুন বানাইতে পারে, ঠিক আছে। একজন খুব সুন্দর ব্যানার বানাইতে পারে, একজন খুব সুন্দর লোগো বানাইতে পারে, একজন 3Dর কাজ করে খুব সুন্দর। মানে এক একটা সাইড, ডিজাইনের ভিতরে তো সব সাইডই আছে, কিন্তু ওরা নির্দিষ্ট একটা সাইড নিয়ে আগায়। আসলে কি, একটা সাইড নিয়ে আগালে ওই সাইডটা খুব ভালো এক্সপার্ট হওয়া যায়। সব একসাথে নিতে গেলে তখন একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এখন আমরা তাহলে দেখি মানে ফাইল অপশনে কি আছে। ফাইল অপশনে যে ক্লিক করলে দেখেন নিউ একটা অপশন আছে, ওপেন আছে, ব্রাউজ ইন ব্রিজ আছে, ব্রাউজ ইন মিনি ব্রিজ, ঠিক আছে, ওপেন অ্যাস, তারপরে ওপেন অ্যাস স্মার্ট অবজেক্ট, ওপেন রিসেন্ট, মানে রিসেন্ট যেগুলো ওপেন হয়েছে ক্লিন করলে ক্লিন হয়ে যাবে, রিসেন্ট আর কিছু থাকবে না, ওপেন রিসেন্ট চলে গেছে, দেখছেন। আচ্ছা, একটা ছবি কিভাবে ফটোশপে ওপেন করবেন আমি দেখাই। আমি ফটোশপটা মিনিমাইজ করে রাখি, হ্যাঁ, অথবা মানে অনেক 2-3 ভাবে ছবি ওপেন করা যায়। আমি আগে ছবিটা দেখে আসি কোন ছবিটা আমি নিব।
আচ্ছা, সাপোজ আমি এই ছবিটা ফটোশপে নিয়ে যাব, হ্যাঁ, ওকে। এই ছবিটা টান দিয়ে আপনি ফটোশপের উপরে এখানে ছেড়ে দেওয়া যাবে না, এই ওপেন যখন হবে তখন ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এবার ছেড়ে দিলে ওপেন করা যাবে। আবার একটা অপশন আছে দেখাচ্ছি, আবার ফাইল থেকে ওপেনে ক্লিক করে ওপেন করা যাবে, যে কোথায় ছবি আছে আর কি। এখান থেকে ডেস্কটপ মানে যেখানে ছবি রাখা আছে ওই জায়গায় আপনার চিহ্ন দিতে হবে, দিয়ে জাস্ট, আচ্ছা ওইটা তো ওপেন করছি আগে, সেই কারণে আরেকটা করি, এই যে এইটা, ঠিক আছে। এইভাবে ফটোশপ ওপেন করা যাবে। আরো এই যে ব্রাউজ এন্ড ব্রিজের মাধ্যমে ওপেন করা সম্ভব। ব্রিজটা হচ্ছে কি, ব্রিজ মানে কি, আমরা ব্রিজ মানে কি বুঝি বলেন তো? সেতু, মানে একটা লিংক বোঝায়, ঠিক আছে। তাই এই ফটোশপও একটা, এই ভার্সনটায় নাই, কারণ কি এইটা আমি ফটোশপ, এই অ্যাডোবের কিন্তু একটা সফটওয়্যার না, অ্যাডোব কোম্পানির অনেকগুলো সফটওয়্যার রয়েছে। ভিডিও এডিটিং এর সফটওয়্যার আছে, তারপরে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার আছে, তারপরে কোড করার সফটওয়্যার আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। অ্যাডোবের একটা টোটাল সফটওয়্যার প্যাকেজ আছে, ওটারে বলে মাস্টার কালেকশন। যেমন ফটোশপ, অ্যাডোবি ফটোশপ আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, অ্যাডোবি ইনডিজাইন আছে, অ্যাডোবি ড্রিমওয়েভার আছে, অ্যাডোবি ফ্ল্যাশ আছে, অ্যানিমেশন সফটওয়্যার আছে, ঠিক আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, অ্যাডোবি আফটার ইফেক্ট আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো কাজ করার জন্য এই বারবার মিনিমাইজ করে ফাইল খোঁজাখুঁজি একটা ঝামেলা, এই কারণে ওরা একটা আলাদা একটা এক্সটেনশন বানাই দিছে। ওই ব্রিজ একটা সফটওয়্যার বানাই দিছে, যার মাধ্যমে শুধুমাত্র খোঁজা যাবে ফাইল খুব সহজে, সার্চ করলে তাড়াতাড়ি চলে আসবে। তাই আমার তো টোটাল প্যাকেজ সেটআপ দেওয়া না, সেই কারণে ব্রিজটা আসছে না অপশনটা। কিন্তু এখানে আর কি দেওয়া আছে যে ব্রাউজার মিনি ব্রিজ, দেখেন মিনি ব্রিজ কুড নট বি লঞ্চ, মানে লঞ্চ করা হয়নি এটা, এই কারণে। আপনারা পরবর্তীতে অন্য সফটওয়্যার সেটআপ দিলে ওটা দেখতে পাবেন, সহজ, ওটা কোনো ব্যাপার না। তাহলে সবাই কি ছবি ওপেন করতে পারবেন? আচ্ছা, এটা আবার এই দেখেন, এই ছবি ওপেন করলে আমরা যখন অন্যান্য পুরনো ভার্সন ইউজ করতাম, সেইগুলা হতো কি যে সবগুলো এমন ছাড়ানো থাকতো, কাজের ক্ষেত্রে একটা সরাইতে হতো, আবার আর একটা সরাইতে হতো, ঠিক আছে। কিন্তু এইভাবে সরাসরি করলে মানে এইটা হলো আপনার এক প্রকার কাজের ক্ষেত্রে বিরক্তিকর। দেখেন আমি যখন এইটাই কাজ করতেছি, আবার এটা সরানো লাগতেছে, এখন এটা টেনে বড় করতে হচ্ছে, ছোট করতে, বিভিন্ন রকম ঝামেলা। এইটা যদি কোন রকম আপনাদের সরে যায়, তখন এখানে ক্লিক করে এই জাস্ট উপরে নিয়ে, মানে উপরে ড্র্যাগ করে নিয়ে গেলে ব্লু হয়ে যাবে, তখন ছেড়ে দিলে ওটা পিন হয়ে যাবে, ঠিক আছে। এখন সফটওয়্যারটা কি করছে, ওই ঝামেলা দূর করার জন্য সফটওয়্যারটা সিস্টেম করছে হচ্ছে ট্যাব সিস্টেম। ট্যাব মানে হচ্ছে আমরা ইন্টারনেট ব্রাউজারে যেমন একটা ট্যাব পাই না, দেখেন এখানেও কিন্তু এই উইন্ডোগুলো একটা ট্যাবের মতো হয়ে গেছে, ঠিক আছে। আরো একটা ছবি ওপেন করি আমি, এই যে একটা ট্যাব হয়ে গেছে, দেখছেন, ট্যাবের মতো হয়ে গেছে। যে ট্যাবে ক্লিক করতেছি এটা আরো সুবিধা হলো না, কারণ উপর নিচ করা লাগতেছে না, জাস্ট আমি একটা সিলেক্ট করতেছি, সেটা দেখতে পাচ্ছি। এখন এটা ক্লোজ করবো কিভাবে, দেখেন এর পাশে একটা কিন্তু অপশন আছে ক্রস, এই ক্রসে ক্লিক করলে এটা পুরো ক্রস হয়ে যায়, এই যে ক্রসে ক্লিক করতে হবে, ঠিক আছে। বা এখান থেকে ক্লোজ করা যায়, এই ক্লোজ। এটা কি সেভ দিতে চাচ্ছেন, সেটা বলতেছে না, আমি সেভ দিতে চাচ্ছি না। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি এটা আমাদের এখানে কিছু টুলস আছে, আমরা টুলস গুলা শেষ করতে পারলে আমরা বুঝতে পারবো যে টুলস এর কাজগুলো কি। অ্যাকচুয়ালি কি যে মানে আপনার টুলস মানে বোঝাচ্ছে হাতিয়ার। আপনার একটা বাসা রং করতে গেলেও তো ব্রাশ লাগবে, বিভিন্ন রকম হাতুড়ি লাগবে। তো এইখানে আমাদের এক প্রকার ফটোশপ, এক প্রকার ওই টাইপের কোনো কিছু তৈরি করতে গেলে আপনার যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার, সেই টুলস গুলো আছে এইগুলা, ঠিক আছে। আর দেখেন আমি একটা জিনিস দেখেন, এই যে লেয়ারের কথা বলছিলাম না, দেখেন এগুলো কিন্তু সরানো যাচ্ছে, লেয়ার প্যানেলটা এই পাশে টেনে ধরে আমি আনতে পারতেছি। এইগুলো আমি যদি এখান থেকে বাইরে বের হয়ে আসে, সেটা আবার টান দিয়ে এখানে দিলে একরকম হবে, এখানে দিলে আর একরকম হবে, ঠিক আছে, বুঝা গেছে। যদি কখনো সবকিছু এলোমেলো হয়ে যায়, ঠিক আছে, সাপোজ ধরেন আপনি এইভাবে প্যানেলগুলো সব বাইরে টাইরে চলে আসছে, কাজের ক্ষেত্রে হয় এরকম, তখন কি করবেন, উইন্ডো থেকে এই যে ওয়ার্ক স্পেস, ঠিক আছে, এই রিসেট দিয়ে দিবেন।
এই যে উইন্ডো থেকে যদি কখনো এমন দেখেন ঝামেলা হয়ে গেছে, তখন বারবার আবার নিয়ে যে ক্লিক করে ছেড়ে দিয়ে একটা ঝামেলা, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এই যে রিসেট, দেখেন আমার রিসেট হয়ে গেছে সব টোটাল। এটাকে ধরে আবার এখানে ড্র্যাগ করে দিয়ে দিন, ঠিক আছে। ওইটা রিসেট হয়নি কারণ জানেন, এটা বাইরে ছিল কারণ কি, এটা তো হচ্ছে কাজের সুবিধাতে আপনার যদি এমন লাগে সেই কারণে ওরা আর ওইটাকে ফোর্স করেনি, ওরা শুধুমাত্র উইন্ডো গুলো রিসেট করে দিয়েছে। বুঝা গেছে? আচ্ছা তাহলে একটু ছবি, পাশাপাশি দুইটা ছবি মানে আপনি এখানে দুইটাই দেখতে পারবেন, তাই তো? হ্যাঁ, তাহলে এই উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে এখানে দেখেন। আচ্ছা আমি আরেকটা ছবি ওপেন করে নিই, একটা তো নাই, আরেকটা ওপেন করে নিয়ে আসি। এই তো আপনি চাচ্ছেন যে দুইটাই দেখতে পাবেন, তাই তো? তাহলে এই উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে এই দেখেন এখানে অপশন আছে টু আপ ভার্টিক্যাল, ঠিক আছে? এই যে এটা কিন্তু এতে আপনার স্ক্রিন ছোট হয়ে আসছে, দেখছেন? হ্যাঁ চলবে। আরো একটা আমি ওপেন করি, এই যে এখান থেকে আরেকটা ওপেন করলাম ড্র্যাগ করে, সেটা আমি চাচ্ছি সেটাও দেখবো। তাহলে এই উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে এবার হচ্ছে এই যে টিল, এই তিনটা দিছে, তিনটা চলে আসছে, কিন্তু এতে কি স্ক্রিন ছোট হয়ে গেছে। আসলে আপনার আবার মনিটর বড় হলে তখন আপনার সুবিধা হবে কাজের ক্ষেত্রে। ফটোশপ আর ইলাস্ট্রেটরে একটু পার্থক্য আছে, যারা ইলাস্ট্রেটরে কাজ করছে তারা জানে। সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে এই যে, হ্যাঁ ইলাস্ট্রেটরে মানে এই আর্টবোর্ড, এটা তো আর্টবোর্ড বলে, আর্টবোর্ডের বাইরেও ছবি রাখা যায়, কিন্তু ফটোশপে রাখা যায় না আর্টবোর্ডের বাইরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপরে দেখি। এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু দেখছেন আমার এই একটা মানে হচ্ছে শুধু একটা ছবি ওপেন করছি, এখানে লেয়ারের এখানে কি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড বলে একটা। এইখানে আমি সাপোজ, আচ্ছা এবার আমি একটা দেখি ফাইল, কিভাবে একটা নিউ ফাইল ওপেন করব, নতুন ডকুমেন্ট। এগুলো তো আমি ছবি ওপেন করলাম, এগুলো ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিই। কিভাবে একটা নতুন, আপনি একটা নতুন পেজ নেবেন, ঠিক আছে? নতুন একটা পেজ, এই ফাইল থেকে নিউ হচ্ছে নতুন পেজ, নিউ পেজ। হ্যাঁ, এই ফাইল থেকে নিউ, এখানে আপনার মাপ দিতে হবে, কত মাপের হবে সাইজ। সাপোজ মাপ কেন দেব, আমি একটা যদি ব্যানার বানাই, তাহলে ব্যানারের নির্দিষ্ট সাইজ থাকে না, ওই সাইজটা দিতে হবে। এই সাইজের জন্য এখানে নাম লিখতে হয়। আপনি সাপোজ আমি যদি ব্যানার ডিজাইন করি, ব্যানার ডিজাইন করে লিখলাম, বা হচ্ছে যে প্রতিষ্ঠানে ব্যানার সেই নাম দিয়ে রাখা, মানে চিহ্নে রাখা ফাইলটারে, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখেন একটা অপশন আছে ওয়াইড আর হাইট, মানে ওয়াইড হাইট কত হবে। আর এখানে অপশন আছে দেখেন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার। পিক্সেল ফটোশপে ওয়েব বেস কাজগুলো, মানে ওয়েবসাইটে যদি ব্যানার ট্যানার বানানো হয় তখন সেগুলো মাপ হয় সব পিক্সেলে। আর যেগুলো প্রিন্ট আউট দেবো আমরা বাইরে, তখন কিন্তু আমরা পিক্সেলে মাপ হিসাব করি না, তখন আমরা ইঞ্চি হিসাব করি, কত ফিট বাই কত ফিট। আচ্ছা সাপোজ আমাকে বললো যে একটা ব্যানার লাগবে 5 ফিট বাই 3 ফিট, বা 5 ফিট বাই 6 ফিট বাই 3 ফিট। তাহলে 6 ফিট মানে 1 ফিটে কয় ইঞ্চি? 12 ইঞ্চিতে 1 ফিট। তাহলে 6 ফিট হইতে গেলে কত ইঞ্চি লাগবে? 72 ইঞ্চি। তাহলে আমি আগে আমাদের কি করতে হবে, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করতে হবে। ইঞ্চি সিলেক্ট করে এখানে কত লিখবো, ওয়াইড হচ্ছে 6 ফিট, তার মানে 72 ইঞ্চি, এই যে 72 দিলাম। আর হাইট হচ্ছে 3 ফিট, তাহলে 3 বারং 36 ইঞ্চি, তাহলে 36। আর এই রেজুলেশনটা প্রিন্টের ক্ষেত্রে 300 দেয়, কিন্তু এখন যেসব প্রিন্টারগুলো আসছে বাজারে ওইগুলো 72 দিলেই হয়, ঠিক আছে? কারণ কি, ওদেরও পিসি 300 রেজুলেশনের ফাইল টেনে পারে না, ঠিক আছে? প্রিন্টার আউটের সময় আমি কিছুদিন আগে যে দেখলাম, যে আমি নিয়ে গেছি একটা ব্যানার করার জন্য, তা ওখানে হলো দেখলাম যে আপনার 300 রেজুলেশন ছিল, আগে রেজুলেশনটা চেক করে কমায় নিয়েছে। আমি বললাম যে রেজুলেশন কমালে তো 300 করে নিয়ে আসলাম, আগে তো 300 করতেন। তো বলছে যে না হচ্ছে এখন ওই কমায়নি, নাহলে পিসিতে আর কি টেনে পারে না। আচ্ছা, এরপরে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে কালার মোড। আমি তো রেঞ্জ তো 72 দিন 72 দিচ্ছি, রেঞ্জ বলতেছে ইঞ্চি করেছেন কি? ইঞ্চি করে ইঞ্চি করতে ইঞ্চি করছে না, 72 দিচ্ছে। দেন নাম্বার বিটুইন 0. আচ্ছা একটু দেখি।
এখানে হাইট দিচ্ছেন অনেক ছোট, রেজুলেশন দিচ্ছেন 9000। আমি তো শিখে করি না, আমার আগে এখানে আমরা কত দিব না, এটা আমাদের কত আছে সমাপ্ত কত 72। মানে ওই যে রেজুলেশনের উপর ডিপেন্ড করে ওই মার্কসটা নিচ্ছে না। রেজুলেশনের উপর ডিপেন্ড করে মানে কি প্রিন্ট আউটের ক্ষেত্রে আপনার ওই রেজুলেশনটা যখন আমরা প্রেসে দিই কোনো কিছু, ওটা যখন এই প্রিন্ট হয় ওই মেশিনের জন্য 300 রেজুলেশন রাখা দরকার হয়, কিন্তু এখন যে মেশিনগুলো ওইগুলোর ক্ষেত্রে আলাদা। মানে কি ওয়েবের ক্ষেত্রে কিন্তু রেজুলেশন ফ্যাক্ট না, কিন্তু যখন ওটা প্রিন্ট হয় তখন রেজুলেশনের ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এই কারণে আমরা যখন প্রিন্ট করবো কোনো কিছু তখন রেজুলেশন 300 দিব, আর যদি আমরা কোনো কিছু ইন্টারনেটে কাজ করে আপলোড করি তখন 72 রাখলে হবে। না একটা ফটো বা ছবি রেজুলেশন রেজুলেশনের কারণে ওর হচ্ছে আপনার পিক্সেল ডেনসিটি বেশি হয়। আমি পার্থক্য দেখাবো না আপনাকে। রেজুলেশনের কারণে একটা পিক্সেল সাপোজ হলো আপনার ওটা হচ্ছে আপনার পিক্সেল, যেগুলা পিক্সেল মানে বুঝেন ছোট ছোট। এই যে আমি একটা দেখাই, আচ্ছা এই পেজটা আমি জাস্ট ওকে করলাম, হ্যাঁ ওকে করলে এই পেজটা চলে আসলো। একটা জিনিস দেখাই, হ্যাঁ ওখানে বিট 8 দিব। হ্যাঁ 8 বিট থাকবে। এই দেখেন এইটা আমি এইটা জুম করি, দেখেন এই যে ছোট ছোট যেগুলো না এগুলো কিন্তু পিক্সেল, এই 4 কোণে এক একটা, এই যে এই এক একটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে। তো এই রেজুলেশন বেশি দিলে এই পিক্সেল বেশি হয়, আর পিক্সেল যত বেশি হয় ছবির ক্লিয়ারনেস তত বেশি আসে, বুঝা গেছে। আর এই কারণেই যে হলো আপনার এই রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ইলাস্ট্রেটর যতই জুম করেন না কেন ওই ফাটাটা আসবেই না, ফাটাটা পাবেন না। কিন্তু এই ফটোশপে ফাটাটা আসে। কিন্তু ফটোশপ হচ্ছে রাস্টার ইমেজে কাজ। তো সাপোজ আপনি একটা ছবি তুললেন ক্যামেরা দিয়ে, তখন ওই ছবি জুম করলে ফাটবেই, মানে কারণ ওই একটা ছবির নির্দিষ্ট মাপে ক্যামেরা ক্যাপচার করেছে। কিন্তু ইলাস্ট্রেটর যখন বানাচ্ছেন তখন কিন্তু ওইটা বানাইছেন কেবল ওইটা যত বড়ই আপনি দিচ্ছেন না কেন তত বড়ই এর মাপ নিচ্ছে। ওটা কিন্তু নির্দিষ্ট ফ্রেম আপনি এখন সাইজ বলে দেননি, সেভ না দেওয়া পর্যন্ত। সেভ দিয়ে তারপর ওই পিকচার ওপেন করলে তখন পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে। ইলাস্ট্রেটর ফাইল ইলাস্ট্রেটরে থাকা অবস্থায় ফাটবে না, কিন্তু ওটা সেভ করলে যখন ইমেজ হয়ে যাবে তখন জুম করলে ফাটবে। কারণ কি একটা নির্দিষ্ট মাপ দেওয়ার পরে ওইটা যাই করেন না কেন ওটা ফেটে যাবে, মানে আর কি ওটা নির্দিষ্ট আকার চলে আসছে। আর ব্যাপারটা হচ্ছে এরকম যে সাপোজ আমরা তো কম্পিউটারে ছবি জুম করে দেখতে পারি, কিন্তু একটা জিনিস প্রিন্ট হওয়ার পরে কিন্তু ওইটা কিন্তু আর জুম করতে পারি না, কারণ কি ওইটা কাছে নিয়ে আসা যায় আর দূরে নিয়ে আসা যায়। এই কারণে ওই প্রিন্ট আউটের ক্ষেত্রে 300 রেজুলেশন দিলে ওই পিক্সেল ডেনসিটি ঘনত্ব বেশি হয়, তখন কালার মানে আর কি কালার ম্যাচিং সুন্দর হয়, ঠিক আছে। এই হচ্ছে কারণ, এর থেকে ভালো আর আমার জানা নাই আর কি, আমার মনে হয় এটাই, ঠিক আছে। আমি হয়তো গোছায় বলতে পারলাম না খুব ভালো, কিন্তু ওয়েবের ক্ষেত্রে মানে ইন্টারনেটে যে কাজগুলো দেয়া, মানে ইন্টারনেটের জন্য যে কাজগুলো করবেন, এখন কথা আসতে পারে ইন্টারনেটের জন্য করব কি আর হচ্ছে প্রিন্ট আউটের জন্য করব কি। সাপোজ একটা লোক আপনাকে বললো আমার একটা বিজনেস কার্ড বানাই দেন, আপনি বিজনেস কার্ডটা তাকে বানাই দিবেন, সে কি করবে বিজনেস কার্ড নিয়ে তো আর কম্পিউটারে সেভ করে রাখবে না, সেটা প্রিন্ট আউট করবে, করে মানুষের হাতে হাতে দেবে একটা পর্যায়ে, ঠিক আছে। তো ওইটা সে প্রিন্ট দেবে, তার মানে ওইটা রেজুলেশন 300 নিতে হবে। তারপরে একটা ব্যানার বলছে, একটা লোক আপনাকে বলছে যে আমি একটা ব্যানার বানাবো, ব্যানারটা আমি হচ্ছে সাইনবোর্ডে আকারে মেরে রাখবো রোডের পাশে, তখন ওইটা যখন বানাবো তখন 300 মানে রেজুলেশন দিবেন। রেজুলেশন কোথায় দিতে হবে বলেন, এই যে এইখানে রেজুলেশন নিচে যাই 300 দিতে হবে, 300। আর সাপোজ একটা পোস্টার বানাবেন, একটা ক্যালেন্ডার বানাবেন, এগুলো সব রেজুলেশন 300 দিতে হবে। ইলাস্ট্রেটরে অটোমেটিক 300 নিয়ে নেয়, ইলাস্ট্রেটরে 72 আসে না, 72 আসে সেভ দেওয়ার সময় দেখায় যে আপনি কি 72 সেভ দিবেন, কিন্তু 72 কেউ সেভ দেয় না, ইলাস্ট্রেটর সব 300 দেয়, ঠিক আছে। এখন আপনার আর যদি বলে যে আমি একটা ফেসবুকের ব্যানার বানাবো, ফেসবুকের ব্যানার তো প্রিন্ট দেবে না, সে তো ফেসবুকে কভার রাখবে, বা হচ্ছে একটা লোগো বানাবো সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে থাকবে, তখন 72 দিবেন। 72 দিলে কি হয়, ফাইল সাইজ কমে আর বাড়ে,
এই দেখেন এখানে একটা দেখেন ইমেজ সাইজ কত দেখাচ্ছে 38.4 মেগাবাইট, এখানে আমি 300 দিই, ঠিক আছে? মানে রেজলিউশনের উপরে ফাইল সাইজ ডিপেন্ড করে, বুঝা গেছে? আচ্ছা কালার মোড আছে। এবার এটা হচ্ছে বিট ম্যাপ। বিট ম্যাপের হচ্ছে কি যে আমরা সফটওয়্যার যখন এই সফটওয়্যারটা যখন ওপেন করলাম ফটোশপ, তখন এক এক ভার্সনে এক এক রকমের একটা ছবি আসে না? সফটওয়্যারের ভিতরে কোনো ছবি ইনক্লুড করতে হলে ওই বিট ম্যাপ ফরম্যাটে সেভ দিতে হয়, ঠিক আছে? তাই এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করে তারা করবে। আমরা সাধারণত কাজ করবো RGB আর CMYK নিয়ে। গ্রে স্কেল, এটা হচ্ছে সাদা কালো কালার, দুইটা কালার মানে দেখায়, সাদা কালো ছাড়া আর কাজ হবে না। এটাও আমরা নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো RGB আর CMYK। RGB কখন নিব আর CMYK কখন নিব? না, RGB ও ইলাস্ট্রেটর হবে, কিন্তু CMYK কাজ কি, ওই যে প্রিন্টের জন্য CMYK কালার ইউজ করে, মানে 4টে কালার। CMYK মানে বুঝেন? CMYK সায়ান, C তে সায়ান, M এ হচ্ছে ম্যাজেন্টা, Y তে ইয়েলো, আর এতে K তে ব্ল্যাক, ঠিক আছে? আর এই RGB অর্থ জানেন? আর এ হচ্ছে রেড, G তে গ্রিন, আর B তে ব্লু, ঠিক আছে? এটা হচ্ছে কালার মোড। এটা কালার মোডটা আসে কখন জানেন? এটা হচ্ছে ওই প্রিন্টারের উপর নির্ভর করে। প্রিন্টার, যে প্রিন্টারগুলো তিনটে কালার যায়, তিনটে কালারের ডিব্বা থাকে, যেমন হচ্ছে RGB প্রিন্টার যেগুলো, সেগুলো হচ্ছে তিনটে কালারের পট থাকে। এটা হচ্ছে রেড কালার থাকে, একটা হচ্ছে গ্রিন কালার থাকে, আর একটা ব্লু কালার। এই তিনটে কালারের সংমিশ্রণে সব কালার তৈরি হয়। আর আমরা প্রেসে যেসব মেশিন দেখি ওইগুলো দেখবেন 4টে কালার অপশন। CMYK মানে 4টে কালারের মাধ্যমে কালার দিয়ে সব রকম কালার তৈরি হয়। তা আমরা যখন এই নর্মালি কোনো কিছু প্রিন্ট করব, প্রেসে দিব, যেমন এই ব্যানার বানাবো, বিজনেস কার্ড বানাবো, এগুলো সব CMYK তে বানাবো। আর ওয়েবসাইটে যখন বানাবো তখন হচ্ছে ওইগুলো আমরা RGB করবো, বুঝা গেছে? মানে ওয়েবের জন্য RGB আর 72 রেজলিউশন, আর হচ্ছে CMYK, আর হলো 300 রেজলিউশন হচ্ছে আপনার প্রিন্টের জন্য, মনে থাকবে? এখন কিছু কিছু ক্ষেত্রে এমন হইতে পারে যে 300 রেজলিউশন দিলে জিনিসটা ভালো লাগতেছে, তখন 300 রেজলিউশন দেওয়া উচিত, ঠিক আছে? অনেক ক্ষেত্রে হয় যে, সব ক্ষেত্রেই যে সব সূত্র প্রযোজ্য তা কিন্তু না। যে ডিজাইনের অনেক ক্ষেত্রে আছে, যেমন আপনি একটা বিজনেস কার্ড বানাইলেন, সেটা আপনি প্রিন্ট দেবেন না, বানায় রাখার জন্য, তারপর ওটা 300 রেজলিউশন দিবেন। কারণ কি, দিয়ে ওটা ভাবছেন ওই ছবিটা আমি নেটে আপলোড করবো, কিন্তু ভাইয়া বলছিল ওটা তো 72 রেজলিউশন দিতে হবে। কিন্তু বিজনেস কার্ড বানাইলে ওটা 300 দিতেই হবে। কারণ কি, ওইটা কখনো না কখনো কেউ যদি ইউজ করে, তখন তো সে প্রেস করবে, মানে প্রিন্ট করবে, এটাই আর কি। রেজলিউশন 300 দিলে আপনার পিক্সেল কোয়ালিটি ভালো হয়, কিন্তু এই যে ফাইল সাইজটা আর কি বেড়ে যায়। আর আমরা অনলাইনে, হ্যাঁ বলুন। আচ্ছা, আর ল্যাব কালারটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন রকম ল্যাব আছে না, স্পন্দন, ফুজি, এইসব ল্যাবে ওরা যখন প্রিন্ট দেয়, ওদের মেশিনে ওই RGB CMYK এইগুলা চেনে না, ওদের মেশিন চেনে ল্যাব কালার, ওদের ল্যাবের। আচ্ছা, আমরা প্রিন্টারে যখন প্রিন্ট দিই তখন কিন্তু RGB মোডে প্রিন্ট হয়, কিছু প্রিন্টারে CMYK তে প্রিন্ট হয়। আর ওদের যে প্রিন্টার, ওইটা হচ্ছে আমরা বলি ল্যাব বলি কেন, ওটা হচ্ছে ল্যাব প্রিন্টার, ওদের প্রিন্টারটা আলাদা। ওই ল্যাব প্রিন্টারের জন্য ওরা যে কাগজটা সিলেক্ট করে, ওই কাগজ সিলেক্ট করে ল্যাব কালার সিলেক্ট করে দেয়। তাহলে কি হয়, ওদের ওই ল্যাব কালার না সিলেক্ট করলে ওই প্রিন্টার ভালো মতো কালার দিতে পারবে না, ওই যেটা প্রিন্ট দেবেন ওটা ভালো কালার আসবে না, বুঝে গেছেন? আমি মনে করি একটা কাজ করলাম, যেটা CMYK করে দিয়ে দেয়। এখন যদি আমি দেখাচ্ছি, আমি যে টাইপ তারা দিয়ে দিলাম, সেই প্রিন্টারটার সময় RGB যে প্রিন্টারগুলো আছে সেগুলোতে দিয়ে প্রিন্ট করবো, তাহলে কি হবে? না, ও CMYK তে প্রিন্ট করবে, কারণ ওই যে আপনার যে নির্দিষ্ট জিনিস না, ও তো আর লোক তো প্রিন্ট করবে না, প্রিন্ট করবে তো প্রেসে, ওরা এটা করে নেবে। আর আচ্ছা, আমি আপনাদের বেসিক পার্থক্য দেখাই RGB আর CMYK। একটা পেজ নিলাম আমি, হ্যাঁ, এখানে ইঞ্চি না, এখানে পিক্সেল নিয়ে নিই, বেশি বড় নিচ্ছি না, 1000 একটা পেজ নিই। সাপোজ 1000 বা 1000 একটা পেজ নিচ্ছি, ঠিক আছে, পিক্সেলে। আর হচ্ছে রেজলিউশন 72 রাখলাম, কালার মোড RGB রাখলাম, ঠিক আছে। এটা কি জানেন, এটা হচ্ছে এখানে বিটটা 8 বিটই থাক, ঠিক আছে। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা এই যে ওকে করলে হোয়াইট কালার চলে আসছে না,
ফাইল থেকে নিউ, এখানে যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেটা চলে আসবে, আর এটা ট্রান্সপারেন্ট দিলে কোনো কালারই আসবে না। ওকে, মানে এই পেজের সেটআপ আর কি, এটা পেজ নেওয়ার ক্ষেত্রে সেটআপ, এটা ততটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, আরেকটা পেজ নিই, ফাইল থেকে নিউ, এখানে ট্রান্সপারেন্ট, এখানে হোয়াইট দিয়ে দিই, হোয়াইটই থাক, সিলেক্ট করা ডিফল্ট দিয়ে দিই। দুইটা হয়েছে তাই না? এখন এখানে আমি একটা জাস্ট আমি এখন নিচ্ছি, আপনারা মানে ওইভাবে বোঝার দরকার নাই। এই টোটালটাকে আমি সাপোজ একটা কালার দিয়ে দিই, রেড কালার, ঠিক আছে? আচ্ছা, আর এইটার কি মোড রয়েছে, আর RGB আছে কিনা, CMYK আছে কিনা, এটা বোঝা যায় কিভাবে জানেন? এই দেখেন ডকুমেন্টের পরে এখানে দেখেন RGB লেখা কিন্তু। আচ্ছা, এটা ক্রস করে দিই আমি, এটাও কিন্তু RGB তাই না? এটা CMYK পেজ নিই, ফাইল নিউ 1000 নেব, কিন্তু এখান থেকে CMYK টা সিলেক্ট করে ওকে। এবার CMYK তে আমি রেড কালার দিয়ে দিই। এখন দেখেন পার্থক্য দেখছেন কালারের, এই দেখেন। আচ্ছা, এখানে প্রজেক্টরে বোঝা যাচ্ছে না, ল্যাপটপে বোঝা যাচ্ছে, বুঝছেন? দেখাই আমি, এই দেখেন কালার তারতম্য দেখছেন? এইটা বেশি উজ্জ্বল, ঠিক আছে? হ্যাঁ, এটা উজ্জ্বল বেশি, হ্যাঁ এটা উজ্জ্বল বেশি, আর এটা হচ্ছে একটু মানে স্যাচুরেশন কম বলে, ঠিক আছে? ওটা হচ্ছে কালার মনে হচ্ছে একটু কালার হ্রাস পাইছে, ওই প্রিন্ট আউটের ক্ষেত্রে একটু কালার হ্রাস পায়। আপনি যে কালার দিবেন ওই কালারটা একটু CMYK তে দিলে আচ্ছা, ওই যে বললেন না যে যদি সে RGB তে না দিয়ে CMYK প্রিন্টার দেয় তাহলে ওই কালার হালকা হ্রাস পাবে, পার্থক্য হয়ে যাবে হালকা। আপনি যেটা দিচ্ছেন, আপনি কম্পিউটারে বানাইছেন একটা, কিন্তু দেখবেন যে আউটপুটে বেরোইছে একটু হয়তোবা লাইট হয়েছে, একটু ডার্ক হয়েছে, বা একটু মনে করেন যে উজ্জ্বল বেশি আসছে, একটু উজ্জ্বল কম আসছে, এমন চেঞ্জ আসবে, বুঝা গেছে? এই কারণে প্রিন্ট আউটের ক্ষেত্রে সবাই ওইটা মানে ম্যানেজ করে চলে। এখন ফটোশপের জন্য না, এটা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেই কাজের উপর ডিপেন্ড করে। ফটোশপে সবাই RGB নিয়েই কাজ করে, কিন্তু ফটোশপ দিয়ে তো বিজনেস কার্ড বানায়, তখন CMYK নিতে হবে। বিজনেস কার্ডের সময় CMYK নিয়ে, আর যদি ক্লায়েন্ট বলে দেয় আমার লোগো ডিজাইনের CMYK কালার লাগবে, CMYK নিয়ে নিলাম। এমনি RGB কালার, হ্যাঁ ফটো সবকিছুতে RGB থাকবে। ফটো তো আর নতুন পেজ নেওয়া লাগে না, একটা ছবি এডিট করতে গেলে তো নিউ পেজ নেওয়া লাগে খুব কম, ঠিক আছে? আর ওইগুলো ছবির কাজগুলো সব RGB তে হবে, ছবির কাজগুলো CMYK হবে না। শুধু ওই প্রিন্টের ক্ষেত্রে ওইগুলাই মানে হচ্ছে CMYK হবে। আর একটা কি, যদি আপনার একটা মানে এইটা নিয়ে এত বেশি চিন্তা করা লাগবে না, কারণ কি সাপোজ আপনার